এদিকে মহা বিপদে পড়ল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই অশানির সংকেত হলো ডক্টর ইউনূসের জন্য। এবার ডক্টর ইউনূসকে পদত্যাগের চিঠি দিল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। শুরু হচ্ছে ট্রাম্পের ফাইনাল খেলা। 20 জানুয়ারির পরেই ঘুরে যেতে পারে বাংলাদেশের বিভিন্ন ক্ষমতার চাকা। চারিদিকে ট্রাম্পের জালে ইউনূস ফেসে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকেই ফেসে যাচ্ছে। যে ডক্টর ইউনূস খুব শীঘ্রই দেশ ছাড়বেন। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। দর্শক, ব্রেকিং সংবাদ। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বৈঠক। দর্শক, বুঝাই যাচ্ছে কপালও খুলতে পারে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালও হয়তো হয়েছে। এবার সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয়। কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হলো, এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন, সেটাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন, কি হুইসেল? সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেটার কথা একটু পরে বলি, তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার সঙ্গে ডিনার করেছেন একসঙ্গে। একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে। হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন, সেটা নানা দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে? এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে। যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে, ঠিক তখন আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন। সেই বার্তাটা একটা মজার বার্তা। জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনূস সরকারকে বসিয়েছে। এই যে পরিচিত আলাপ, সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয়, শেখ হাসিনার যে পলায়ন পর্ব, সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না। এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি, এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে। অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন। এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি। এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ও পিট করে দেবে, মুদ্রার ওই পিঠটাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে? সেই কারণেই কি আগে ভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতন এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই? এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি, যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কিভাবে শুরু করলেন? যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন, সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে, সেটা হবে ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, কারণ কি, সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে। তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগন্যাল স্পষ্ট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। সামনে কথা বলতে এসেছি, শেখ হাসিনাই সফল,
সমন্বয়ক ইউনুস মিশন ফেল এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আমরা এখন ষষ্ঠ মাসে অবস্থান করছি। এই 6 মাসে বা এই 5 মাসে নানা রকম নাট্যচিত্র আমরা নাটক মঞ্চায়ন হতে দেখলাম, কিন্তু সব নাটক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সমন্বয়ক এবং ইউনুস গংয়ের। এরা যে কোনোভাবে এরা বুঝতে পারেনি আসলে হঠাৎ করে ঘটনা ঘটেছে, তো হঠাৎ করে 2 দিনের নোটিশে আওয়ামী লীগ সরকারের পতন। এই ঘটনার আকস্মিকতায় সমন্বয়ক কিংবা ইউনুস গং এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে, যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে। এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে, আসছে ট্রাম্প প্রশাসন, যার কারণে এদের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে গেছে, এদের যান বাঁচানো ফরজ কাম শুরু হয়ে গেছে। অবস্থাটা এমন, এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায়, কিন্তু এসে ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না, কিন্তু ছাত্রদের যে ওস্তাদ কিছু আছে, যেমন আসিফ নজরুলের মতো মানুষ, তারাও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে বসবে। দর্শক, ব্রেকিং সংবাদ। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বৈঠক। দর্শক, বুঝাই যাচ্ছে কপালও খুলতে পারে আওয়ামী লীগের, যেহেতু ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইস্যু নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক করেছে। দর্শক, ইতিমধ্যে একেবারে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানো, বাংলাদেশ নিয়ে উঠে পড়ে লেগে গিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত। তো দর্শক শ্রোতা, এবার কি কপাল পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? দর্শক, নির্বাচন নিয়ে কেন যুক্তরাষ্ট্র এবং ভারত আলোচনা করলো? এর পিছনে কি এমন রহস্য? হঠাৎ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন তাদের মাথা ব্যথা? এই নিয়ে দর্শক শ্রোতা জানা অজানা কিছু রিপোর্ট হাতে এসে উপস্থিত হয়েছে। দর্শক, আজকে আমি আপনাকে একেবারে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব চালচল্যকর তথ্য আপনি পেয়ে যাবেন। দর্শক, খবরে দেখেন কি বলা হচ্ছে। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে সম্প্রতি 2 দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে। শনিবার কলকাতার আমেরিকা সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্ডসিটি। মত বিনিময় সভায় এরিক গার্ডসিটি জানান, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হয়েছে একটি বৈঠক, এবং সেই বৈঠকে একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন। দর্শক, এরপর বলা হচ্ছে, আমি নিজেও সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত, দর্শক ভালো করে শুনুন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এই নিয়ে মূলত আলোচনা হয়েছে। এই জায়গাটি, এই ক্ষেত্রে, এই স্থানটাতে আমি মনে করি শেখ হাসিনার আওয়ামী লীগের কপাল খুলতে পারে। দর্শক, এরপর বলা হচ্ছে, এছাড়াও আলোচ্য সূচিতে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার ইস্যুটিও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নতিমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই। এরপর বলা হচ্ছে, এদিকে শনিবার সেদিন এসব কথা বলেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত। তার একদিন আগে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নেড়েছে বলে যে গুজব চলছে তা একেবারেই অযৌক্তিক, এবং ভারত সরকারও এই গুজব বিশ্বাস করে না।
পরিষ্কার তিনি এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। দর্শক, এরপর খবরের শেষ অংশে বলা হচ্ছে, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর গত বছর জুলাই আগস্টে শিক্ষার্থী ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনো সেখানে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ ভারতেই এখন আছেন। দর্শক, এই নিউজটি আসার পরপর রাজনীতির মাঠ একেবারে উত্তপ্ত করে ফেলে দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার মাথা গামানো এবার শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের হাতেই সব খেলামেলা হবে। তো দর্শক, যাই হোক, সেদিকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। একেবারে আপডেট নিউজ, একেবারে রাজনীতির মাঠ গরম হওয়ার নিউজ। যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মতামত, মূল্যবান আকাঙ্ক্ষা কমেন্ট বক্সে। হোয়াট, ভিপি নূর আপনিও? মানে বুঝলাম না ভাই, আপনি এই 5ই আগস্টের আগে কি বলতেন আর এখন কি বলতেছেন? তাও নাম নেন নাই ভাসুরের। আমরা বুঝতে পারছি আজহারি আমির হামজাকে নিয়ে কথা বলছেন। আগে আমরা শুনি, ও মাগো ভাইরে ভাই, আগে শুনা নেই। ওয়াজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে, তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে পাপ, বিষয়টা তেমন হয়ে গেল না? এই আলেমদেরকে নিয়ে, মানে বিশেষ করে মিজানুর রহমান আল আজহারি হুজুর লাস্ট 2টা ওয়াজে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলা কি ঘিরা বিএনপির তো মন্তব্য ছিলই। এখন ভিপিনুর যেই কথাগুলো বলছেন, আমি একটা অংশ শুনেছি, বাকি অংশটা এমন ছিল, পার্লামেন্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা একটা কথা বলতে, যে ওয়াজের মাঠকে রাজনীতির মাঠ বানানো হয়েছে। বিশেষ করে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, আমাদের আমির হামজা হুজুর, তার উপরে হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর, তারপরে হচ্ছে ইব্রাহিম হুজুর, অনেকেই তারা কিন্তু প্রতিনিয়ত ওয়াজের মাঝে রাজনৈতিক বক্তব্য দিতেন, যার কারণে দিন শেষে বাটে পড়তেছে। কিন্তু তখন আমরা দেখছি আমাদের এই ভিপিনুর রায় আলেমদের পক্ষে দাঁড়াইছিলেন। কিন্তু আজকে যখন নিজেরা ক্ষমতার চেয়ারটার কাছাকাছি, কি জানি একটা আছে, মানে বাবিয়ে কয় মুসলিমদের কখনো যে হয় কি কয়, যে যায় লঙ্কা তে হয় রাবণ, বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে। এখন আপনি কি বুঝাইলেন যে দেশি বিদেশি অনেক ট্রেন্ডে গিয়ে কিন্তু বিপদ নির্ঘাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা এই ধরনের আলোচনা, ওয়াজের মাঠে কেন রাজনীতির আলোচনা? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপিনুর? হোয়াট ডু ইউ মিন? মানে 6 মাসে কি আপনার ব্রেন সফটওয়্যার সব আউলাই গেছে? নূর ভাই, আমরা এটা জানতে চাই। কারণ কি, আপনারা যারা কথা বলেন, এখন আপনাদের বক্তব্যগুলো যদি এক এক সময় এক এক রকম হয়, তাহলে তো মানুষের কাছে প্রশ্নবোধক হয়। আজারি হুজুর যেই কথাটা বলছে, এখন আজারি হুজুরের নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু তোলপাড় চলতেছে। আর এই ঠিক একই দৃশ্য একটা সময় বাংলাদেশে ছিল। আর তখন আওয়ামী লীগ সরকার কি করছে, যে তারা দেখছে যে ওয়াজের মাঠের মধ্যে তাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হচ্ছে ইশারা ইঙ্গিতে, যার কারণে সরকার তখন বাধ্য হইয়া এই ওয়াজের মধ্যে অনেক হুজুরদেরকে কিন্তু জেলে নিয়ে গেছিলেন। তখন যদি তাদের বক্তব্যগুলো, তারা তো সঠিক বক্তব্য বলছেন, সঠিক হয়, তাহলে এখন কেন এগুলো বেঠিক আপনার কাছে মনে হচ্ছে? এখন কেন আলেমরা ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য দিতে পারবে না? দেখেন আমাদের অবস্থানটা বলি, আমি তখনও বলছি, এখনও বলি, ওয়াজি যারা আছেন বা বিভিন্ন অঙ্গনের খেলোয়াড় যারা আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, শিল্পী সঙ্গীতাঙ্গনে যারা আছেন, তাদের আসলে রাজনীতি থেকে দূরে থাকা উচিত। কেন উচিত? একজন মাশরাফিকে সবাই ভালোবাসতো, বাট যখন আওয়ামী লীগের এমপি মাশরাফি হইল, তখন কিন্তু দেখেন মাশরাফিরে কি পরিমাণে গালাগালি হয়েছে, ইভেন নানান ঘটনা তার উপর গেছে। একজন সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশ ভালোবাসতো, কিন্তু যখনই তিনি আওয়ামী লীগের নৌকা উঠলেন, তখনই তিনি বাড়ে বললেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর আওয়ামী লীগের যোগ বাদ দেন, বিএনপির সময় ঢাকাতে কুমিল্লা থেকে লুকাই সোনার অফিস ভাঙচুর করে কুমিল্লা ঢুকা বন্ধ করে দিয়েছিল। কেন? আসিফ আকবর বলছিল যে আমি ইলেকশন করবো, কুমিল্লাতে খেয়াল থাকার কথা, তাই না? তো তার মানে কি, তারা যখন রাজনীতিতে আসে, তাদের যেই সার্বজনীন ভালোবাসা, যে অডিয়েন্স, তাদের মধ্যে একটা বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়। কারণ এই দেশের মানুষের কাছে